বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি রিজনিংয়ের প্র্যাকটিস সেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানসিক দক্ষতা অর্থাৎ রিজনিংয়ের প্র্যাকটিস সেট। এটি একটি রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা যদি আপনার যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা আপনি রেলওয়ে বা আরপিএফের পরীক্ষা দিতে চান, রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আজকে যে ক্লাসটি আমরা আপনাকে দেখাবো সেটা হচ্ছে একটি রিজনিংয়ের ক্লাস। আর এই ক্লাসটি আজকে যে ক্লাসটি নেওয়া হচ্ছে এটি কিন্তু সেপ্টেম্বর মাসের পেশা প্রবেশ থেকে। এখন আপনারা অবশ্যই জানেন যে পেশা প্রবেশ এটি কিন্তু মাসিক একটি পত্রিকা। তো মাসিক এই বইটা থেকে আমরা কিন্তু আজকে রিজনিংয়ের এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। তো প্রথম একের দাগের প্রশ্ন আছে, যদি এক তারপরে দেখুন এখানে অ্যাট দ্য রেট 2 সমান সমান 2 হয় এবং 2 অ্যাট দ্য রেট 4 সমান সমান 12 হয়, তাহলে 5 অ্যাট দ্য রেট 6 সমান সমান কত হবে? তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একের সঙ্গে 2 গুণ করলে 2 এককে 2, তারপরে 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12, আর 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 30, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দুয়ের দাগের প্রশ্ন আছে, সেটা আমরা দেখব। কোন শব্দটি সঠিক নয়? ইরাক বাগদাদ, পাকিস্তান করাচি, নেপাল কাঠমান্ডু, ভারত নিউ দিল্লি। তো এখানে কিন্তু বিভিন্ন দেশের নাম এবং সেই দেশের রাজধানী কিন্তু দেওয়া আছে। তো এখানে ইরাকের রাজধানী বাগদাদ ঠিক আছে, নেপালের রাজধানী কাঠমান্ডু ঠিক আছে, ভারতের রাজধানী নিউ দিল্লি, তিনটি কিন্তু ঠিক আছে। পাকিস্তানের রাজধানী কিন্তু করাচি নয়, পাকিস্তানের রাজধানী কিন্তু ইসলামাবাদ। ইসলামাবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তিনের দাগের এই প্রশ্নটা দেখব। এখানে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সঠিক ক্রম অনুযায়ী কোন বর্ণটি বসবে? দেখুন এ বি সি ডি, তারপরে বি সি, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপর ই আছে, তারপরে এখানে সি, এখানে জিজ্ঞাসা চিহ্ন এফ, ই এফ আছে, এখানে ডি ই এফ জি আছে। তো আপনি যদি এরকমভাবে ধরেন অর্থাৎ এ বি সি ডি, তারপর দেখুন বি সি ডি, বি সি এখানে ডি হবে, বি সি ডি, তারপরে এখানে ই হবে, তারপরে এখানে সি, তারপরে সির পরে ডি, ই এফ হবে, তারপরে দেখুন ডি ই এফ জি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই দুই জায়গায় কিন্তু ডি হবে। আর এটা কিন্তু আমরা যেহেতু একটা করে লেটার দেওয়া আছে দুই জায়গায়, তাহলে কিন্তু একই লেটার বসবে। তাহলে উত্তরে যেহেতু একটা লেটার দেওয়া আছে তাই দুই জায়গায় কিন্তু একটা লেটারই বসবে, সেটা হচ্ছে ডি বসবে। তার ডি দেখা হবে সঠিক উত্তর, এখানে ডি বসবে। এছাড়াও যদি আপনি এরকমভাবে মেলান, এখানে এ আছে, এইটা এই বির সাথে এই বি কোনাকুনি, তারপর দেখুন এই সির সাথে সি কোনাকুনি, তারপর দেখুন ডির সাথে ডি কোনাকুনি, তারপর দেখুন ইর সাথে ই কোনাকুনি আছে, তারপর এফের সাথে এরকম কোনাকুনি আছে, জিটা আলাদা আছে, এ আর জি কিন্তু আলাদাই আছে। এগুলো সব কোনাকুনি আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি এরকম কোনাকুনি সাজান তাহলেও ডি আসবে, এরকম এ বি সি ডি হিসেবে সাজালেও, পরপর লেটার হিসেবে সাজালেও কিন্তু এইভাবে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, এই চারি দাগের প্রশ্ন। তো চারি দাগের প্রশ্নটা দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এখানে চারি দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা 20 মিনিট তখন বিপরীত দিকে অবস্থিত একটি আয়নায় 3টে 40 মিনিট হয়, ওই ঘড়িতে যখন 10টা 25 মিনিট তখন বিপরীত মুখে আয়নাতে কত দেখাবে? তো ওর একটা মানে সহজ সূত্র আছে, সেই সূত্র ধরে আপনি করবেন। এই 11 11 1160, এখান থেকে আপনি 10টা 25 অর্থাৎ 10 25 বিয়োগ করবেন, করলে হচ্ছে এখানে 35, আর এখানে হচ্ছে আপনার 1। তো এখানে 1:35 অর্থাৎ 1টা বেজে 35 মিনিট, এই 10টা 25 মিনিট যখন হবে তখন বিপরীতমুখী আয়নায় দেখাবে কিন্তু 1টা 35 মিনিট, অর্থাৎ ডি দাগটা হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা পাঁচের দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কোন বিকল্পটি ডান দিকের সঙ্গে বাম দিকের একই নয়? অর্থাৎ ডান আর বাম একই হবে না। তো এখানে আপনি দেখুন এইখানের সাথে এটা কিন্তু একই আছে, ও মানে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো কিন্তু এক আছে, কিন্তু এই লেটার ক্ষেত্রে দেখুন এই জায়গাটায় একটু কিন্তু পার্থক্য আছে। এখানে টি আর এফ আছে, এখানে দেখুন এফ টি আছে, আর নইলে এই লেটারগুলো কিন্তু সব সমানই আছে। এ পাশে যেটা আছে মানে বাম পাশে যেটা আছে সেই ডান পাশে কিন্তু সেটাই আছে। তো এর মধ্যে কিন্তু শুধু এই এফ টি এটাই কিন্তু একটু প্রবলেম আছে। তাই আমরা এই যে এটা হচ্ছে বিদ্যাগ, কিন্তু এটা কিন্তু বিদ্যাগ, এই বিদ্যাগটা হচ্ছে সঠিক উত্তর করতে পারে। আর সিদ্ধাগের কিন্তু এটা আছে বাম ডানে, বিদ্যাগে কিন্তু বাম ডানে এটা আছে, তাই আমরা এটা বিদ্যাগটা হওয়ার এখানে সঠিক উত্তর করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ছয়ের দাগের এই প্রশ্নে চলে যাব। যদি কোনো বিশেষ ভাষায় এক্সিটকে এফ ইউ জে ইউ লেখা হয় তাহলে এন্টারকে কী লেখা হবে? তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। ই সমান সমান এখানে ইর সমান সমান এখানে এফ,
তাহলে ই সমান সমান আমরা এফ দিলাম। তারপরে আছে এক্স, এক্স সমান সমান কী আছে ওয়াই। তারপরে আই সমান সমান কী আছে, আই সমান সমান জে। তাহলে এখানে টি সমান সমান ইউ আছে, তো টি সমান সমান ইউ। তাহলে আমরা কি পাচ্ছি, ই সমান সমান এফ, এক্স সমান সমান ওয়াই, আই সমান সমান জে, টি সমান সমান ইউ। তো তো এখানে আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ইর পরে এফ, এক্সের পরে ওয়াই, আইয়ের পরে জে, টির পরে ইউ, অর্থাৎ একটা লেটার কিন্তু মানে পরের লেটারটাই এখানে কিন্তু ক্যালকুলেট করছে। তাহলে এখানে আমরা ইর পরিবর্তে অর্থাৎ এনটার লেখা আছে, তাহলে এখানে যদি আমরা ই দিই তো ই, তারপরে হাইপেন আমরা দিতে পারি এফ, তারপরে এন আছে এন, এম এন, এন সমান সমান দিতে পারি ও, তাহলে ই, ই ইকুয়াল এফ, এন সমান সমান ও। তারপরে টি আছে, টি সমান সমান ইউ দিতে পারি। আচ্ছা ই আছে, ইর পরিবর্তে আমরা কি দিতে পারি, ইর পরিবর্তে এফ দিতেই পারি। তারপরে আমরা এই আর, আর কি আমরা কি দেবো, আর এস, এস দিতে পারি। তাহলে আমাদের বিষয়টা আসছে কি এফ ও ইউ এফ এস, এফ ও ইউ এফ এস, অর্থাৎ বৃত্তাকার হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সাতের দাগের রিজনিংটা দেখব। সাতের দাগের যে রিজনিংটা আছে সেটা দেখুন, নিচের ছবিতে কতগুলি বর্গক্ষেত্র আছে। তো এখানে আমরা বর্গক্ষেত্র পাচ্ছি এই একটা, দেখুন এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে বর্গক্ষেত্র। এটা যদি পাঁচটা হয় এটা হবে ছটা, এটা সাতটা, এটা আটটা, আর ফুল এটা একটা, নটা, নটা বর্গক্ষেত্র আমরা কিন্তু এখানে পাচ্ছি, অর্থাৎ দ্বির দাগটা হবে সঠিক উত্তর। আমরা আটের দাগে চলে যাব। এখানে আছে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন বর্ণটি বসবে। তো এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন বর্ণটি বসবে, তো এখানে দুইয়ের পরে সাত আছে, তার দুইয়ের সঙ্গে আমরা যদি 5 যোগ করি তাহলে 7 হয়, 7-এর পরে 5 যোগ করলে আমরা 12 পাই, 12-এর সাথে 5 যোগ করলে আমরা 17 পাই, 17-এর সঙ্গে 5 যোগ করলে আমরা 22 পাই, 22-এর সঙ্গে 5 যোগ করলে তবে 27 পাই, 27-এর সঙ্গে 5 যোগ করলে তবেই 32 পাই। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে, 22। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 9 দাগের এই প্রশ্নটাই চলে যাব। 9 দাগের প্রশ্ন আছে এই অ্যাক্টিভ সমান সমান এটা লেখা হয়, তবে প্যাসিভ এটা সমান সমান কী লেখা হবে। তো আমি এত সময় ধরে যে প্রশ্নগুলো সমাধান করলাম, এই 7 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো সমাধান করলাম, আপনারা অনেকেই মনে করছেন যে এখানে যে প্রশ্নগুলো সমাধান করলাম আপনারা দেখতেই পাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনারা মনে করছেন এত সময় ধরে প্রশ্ন সমাধান করার পরেই আপনি মনে করছেন যে এই প্রশ্নগুলো খুবই সোজা দাদা, এই স্যার এইরকম প্রশ্ন কি পড়বে, এ কিন্তু খুবই সোজা প্রশ্ন। তো ভাই সবই সোজা প্রশ্ন যদি তুমি করতে পারো, আর যদি না করতে পারো তাহলে কিছুই হবে না। তুমি নিজে করতে পারবে তবেই কিন্তু সোজা হবে। তুমি তো বলছো এত সময় প্রশ্ন করলাম সোজা, ঠিক আছে এই প্রশ্নটাও তো তাহলে সোজা হবে। তো 9 দাগের এই যে সোজা প্রশ্নের উত্তরটা তুমি কীভাবে দেবে আমাকে একটু বলবে দয়া করে, কারণ তোমরা কমেন্ট করবে যে এই প্রশ্নের উত্তরটা কী হবে। 9 দাগের প্রশ্নের কমেন্ট করলে তবেই আমি বুঝবো যে তুমি ক্লাসটা খুব ভালো মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখছো, এবং এই কমেন্ট থেকে আমি বুঝবো যে তুমি কিন্তু এই রিজনিংটা ভালো পারো। অ্যাকচুয়াল কথা হচ্ছে সিক্স সেন্স যার যত ভালো হবে রিজনিং তার তত ভালো হবে, সেই সিক্স সেন্স বিষয়টা কিন্তু এখানে আমি পরীক্ষা করব। আপনারা যদি 9 দাগের প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন তাহলে আমি বলবো। আপনারা এত সময় ধরে 8 দাগ পর্যন্ত পড়েছি, আপনি মনে করেছেন সোজা, তাই 9 দাগটা কিন্তু আপনাদের জন্যই রাখলাম। আমরা 10 দাগের প্রশ্নটা করব। তো 10 দাগের প্রশ্নটাও করব, 10 দাগেও একটা প্রশ্ন রাখবো, 10 দাগটা প্রশ্ন উত্তর করে দেওয়ার পরে একটা প্রশ্ন রাখবো, দেখি তোমাদের সিক্স সেন্সটা কত ভালো আছে। তো চলুন চলে যাই আমরা 10 দাগের প্রশ্নে। তো এখানে আমরা 10 দাগের প্রশ্ন দেখব। 10 দাগের প্রশ্ন আছে দেখুন, এ বিন্দু থেকে উত্তর দিকে বি বিন্দু পর্যন্ত 5 সেমি একটি সরলরেখা টানা হলো, তারপর বি বিন্দু থেকে পূর্ব দিকে 5 সেমি আরেকটি সরলরেখা সি বিন্দু পর্যন্ত টানা হলো, এবং শেষে সি বিন্দু থেকে দক্ষিণ দিকে 5 সেমি সরলরেখা ডি বিন্দু পর্যন্ত টানা হলো। ডি বিন্দু থেকে এ বিন্দুর পার্থক্য কত। তো আমরা এখানে কিন্তু এটা করছি, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা যদি যোগ চিহ্ন ধরি তাহলে আপনাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বোঝানোর সুবিধা হবে। তাহলে এখানে হয় ইস্ট, এখানে হয় ওয়েস্ট, এখানে নর্থ, আর এখানে হচ্ছে সাউথ। এখন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আপনারা অবশ্যই জানেন। তো এ বিন্দু থেকে উত্তর দিকে বি বিন্দু পর্যন্ত 5 সেমি। তো আমি যদি দক্ষিণ থেকে শুরু করি তাহলে এটাকে যদি আমি এ ধরি, তাই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমি নিলাম কত, 5 সেমি। বি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে 5 সেমি। আচ্ছা তারপরে উত্তর থেকে উত্তর দিকে চলে গেল, কিন্তু এটা সাউথ থেকে উত্তর দিকে চলে গেল। এবার বলছে বি বিন্দু পর্যন্ত 5 সেমি। এবার বলছে একটি সরলরেখা টানা হলো, টানলাম। তারপর বি বিন্দু থেকে পূর্ব দিকে, বি বিন্দু থেকে পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে যাব, তাহলে ইস্ট এদিকে। তো বি বিন্দু থেকে এ পর্যন্ত ইস্টের দিকে আমি চলে গেলাম, চলে গেলে বি বিন্দু থেকে পূর্ব দিকে
5 সেমি আরেকটি সরলরেখা সি বিন্দু পর্যন্ত টানা হলো। তো আমরা এখানে সি বিন্দু পর্যন্ত এলাম, এটার মান লিখলাম কত, 5 সেমি। এখন সি বিন্দু থেকে আবার কি করলাম, দক্ষিণ দিকে 5 সেমি এলাম। তো সি বিন্দু থেকে দক্ষিণ দিকে মানে এদিকে আসতে হবে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো সি বিন্দু থেকে দক্ষিণ দিকে তো সি বিন্দু থেকে দক্ষিণ দিকে আমরা এদিকেই আসবো। তাহলে সেটা কি লিখব, এখানে আমরা করব কি, এই জায়গার থেকে এটা দাগ টানবো। তো এটা দক্ষিণ দিকে চলে এলাম, দক্ষিণ দিকে কোন পর্যন্ত চলে এলাম, এখানে ডি দিলাম, কারণ এখানে বলছে 5 সেমি সরলরেখা ডি বিন্দু পর্যন্ত টানা হলো। তো ডি বিন্দু পর্যন্ত টানলাম। এবার বলছে ডি বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করো। তবে তার আগে এই জায়গাটা যে 5 সেমি সেটা লিখে দিলাম, এখানেও 5 সেমি দিলাম, এখানেও কিন্তু 5 সেমি দিলাম। এখন ডি বিন্দু পর্যন্ত এবার এ ডি যুক্ত করেছে, ডি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত পার্থক্য কত, অর্থাৎ এই যে এ আর ডি আছে, এই এ আর ডির পার্থক্য কত। তাহলে এখানে 5, এখানে 5, এখানে 5, তাহলে নিশ্চিত এখানেও 5 সেমি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজ, 5 সেমি হবে। তো এ থেকে ডি বিন্দুর পার্থক্য হচ্ছে 5 সেমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে সঠিক উত্তর হবে এ। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন রাখবো, এইখানে আপনারা অবশ্যই কমেন্টে উত্তর করবেন। দেখুন, আপনারা মন দিয়ে দেখুন বা না দেখুন, কমেন্ট করলে, কমেন্টের উত্তর দিলে একটা কি হয় দেখুন, কমেন্টের উত্তর দিলে বুঝতে পারি যে আপনারা এগুলো জানেন বা এগুলো আপনারা মানে করছেন বা করতে পারছেন। তাহলে একটা সুবিধা হয় কি, আপনারা কতটা পারছেন তার উপরে কিন্তু অনেক নির্ভর করে অনেক কিছু। তাই আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করবেন। এখন প্রশ্নটা যদি এইখানে বলেছে বি আর এ আর ডি এর দূরত্ব কত, ডি আর এর পার্থক্য কত, অর্থাৎ এটা যদি বলতো বি থেকে ডি পর্যন্ত পার্থক্য কত, অর্থাৎ এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দু থেকে ডি বিন্দুর পার্থক্য, অর্থাৎ এই যে এইটার পার্থক্য কত, তাহলে আপনি কি করতেন, মানে কত উত্তর বার করতেন, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। উত্তরটা কিন্তু আমি অপশন করলাম না, আপনারা বিডির দূরত্বটা কত কমেন্ট করবেন অবশ্যই। আশা করি আপনারা কমেন্ট করবেন। চলে যাবো আমরা 11 দাগের প্রশ্নে। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, এখানে যে ত্রিভুজগুলো আছে তাতে এখানে 11টি ত্রিভুজ আছে, মোট ত্রিভুজ 11টি আছে। আপনারা দেখবেন, আমি বর্গক্ষেত্রের বেলায় বলে দিলাম, এবার আপনারা এখানে দেখবেন। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। তো 12 দাগের প্রশ্নটা একটু উপর দিকে তুলে নিয়ে দেখি, যদি ডাটা ইকুয়াল এ ডি এটি লেখা হয়, তাহলে টাটা কে কী লেখা হবে, টাটাকে লেখা হবে এটি এ। এ তো এমনি পরিষ্কার বোঝা যাচ্ছে এটি এ টি। তো সেই ক্ষেত্রে এটি এটি অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা এ পর্যন্ত রিজনিংগুলো খুব ভালোভাবে দেখলাম। এবার আমরা পরের রিজনিংয়ে চলে যাব। পরের রিজনিংয়ে কী আছে দেখব। এখানে আমরা পরের রিজনিংয়ে চলে এসেছি। এখন পরের রিজনিংয়ে দেখুন কী আছে, 13 দাগের প্রশ্ন আছে। 13 দাগের প্রশ্ন আছে, এর স্বামী বি, এর স্বামী বি, সি হলো বি এর পুত্র, ডি হলো বি এর ভাই, ডি এর কন্যা ই, তাহলে সি এর সঙ্গে ই এর সম্পর্ক কী? ভালো করে বুঝবেন, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আপনাকে এই জায়গাটায় এর চিত্রটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। এ হলো বি এর স্বামী, তার মানে এ হচ্ছে এ আর বি, বি মানে স্বামী স্ত্রী, ইনি হচ্ছেন স্ত্রী আর ইনি হলেন স্বামী। এবার বলছি সি হলো বি এর পুত্র, সি হলো বি এর পুত্র, আমরা এখানে চলে আসি, এটা হচ্ছে সি, সি হলো বি এর পুত্র, এইখানে লিখলাম। সি হলো বি এর পুত্র, আমরা এখানে পুত্র লিখে দিচ্ছি, সি হলো বি এর পুত্র। এখন বলছে ডি হলো বি এর ভাই, তো আমরা এখান থেকে চলে গেলাম বি এর ভাই, ডি হলো বি এর ভাই। সেই ক্ষেত্রে এখানে ভাই, এখানে ভাই, বি কিন্তু ভাই, ডিও কিন্তু ভাই, তাহলে এরা বিডি ভাই ভাই। এবারে ডি এর কন্যা ই, ডি এর কন্যা ই, তাহলে ইতে চলে আসি, ই হচ্ছে কন্যা, ই লিখি এখানে, তো এটাকে ডি এর কন্যা, ডি এর কন্যা ই। এবার প্রশ্ন কি বলছে দেখি, বলছে তাহলে সি এর সঙ্গে ই এর কি সম্পর্ক, তাহলে সি এর সঙ্গে ই এর কি সম্পর্ক, সি আর ইর মধ্যে সম্পর্ক কি আছে সেটা আপনার নির্ণয় করতে হবে। সির সঙ্গে ই এর কি সম্পর্ক আছে, তাহলে সির সঙ্গে ই এর কি সম্পর্ক, তো সি হচ্ছে পুত্র, ই হচ্ছে কন্যা, কার, বির পুত্র সি এবং ডির পুত্র, ডির কন্যা ই, আবার বি আর ডি ভাই ভাই, তাহলে এদের ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক কি হবে, এদের ছেলেমেয়ের সম্পর্ক হবে কিন্তু ভাই বোন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ভাই বোন। ক্লিয়ার আপনার, অর্থাৎ আপনি যদি এইখানে দাঁড়িয়ে থাকেন, বিয়ের স্থানে থাকেন, তাহলে আপনার ভাই যদি আপনার ভাই এবং
আপনার ভাই যদি ডি হয়, অর্থাৎ আপনার ভাইয়ের মেয়েকে আপনার ছেলে কি বলবে? আপনি যদি আপনার আপনি এবং আপনি মনে করবেন আপনার একটা ভাই আছে, সেই ভাইয়ের মেয়ে এবং আপনার আপনার ছেলে, তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে কিন্তু, মানে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাগ হবে, এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর, ভাই বোন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 14 দাগের প্রশ্ন। নিচের নির্দেশ অনুসারে একটি বর্গাকারে কাগজের টুকরো ভাঁজ করে শেষে কাটা হলো। এখন কাগজটি খুললে প্রদত্ত বিকল্পটির কোনটির মতো দেখাবে? তো এখানে যদি দেখুন এই ভাঁজটা, এই যে ভাঁজটা কাটছে, এই যে কাটলে যে ভাঁজ যেটা হবে, কাগজটা খুললে সেটা হচ্ছে এরকম হবে, এই চারটে কোনায় চারটে শূন্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নটায় চলে যাব, 15 দাগের প্রশ্নে। তো আমরা এবার 15 দাগের প্রশ্নে চলে যাব। তো 15 দাগের প্রশ্ন কী আছে তাই দেখব। 15 দাগের প্রশ্ন আছে দেখুন, যদি 6 × 7 = 85 হয়, 8 × 9 = 145 হয়, 10 × 11 = কত হবে? তো এখানে আপনি কাজ করুন, 6-এর স্কোয়ার করুন ইন্টু 7-এর স্কোয়ার করুন। তাহলে দেখুন 6 × 6 = 36 যোগ 7 × 7 = 49, তাহলে আপনার কত হচ্ছে? 85 হচ্ছে। সেমভাবে 8-এর স্কোয়ার করুন যোগ 9-এর স্কোয়ার করুন, এটা যোগ হবে কিন্তু, 8-এর স্কোয়ার যোগ 9-এর স্কোয়ার করুন, তাহলে 8-এর স্কোয়ার মানে 64 হচ্ছে, যোগ 9-এর স্কোয়ার মানে 81 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত? 145। ঠিক এইভাবে এখানে 10-এর স্কোয়ার করুন, 11-এর স্কোয়ার করুন, তাহলে এখানে 100 যোগ 11 11 121, তাহলে হচ্ছে কত? 221। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক কিন্তু সহজে সমাধান করা যায়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, আপনি যদি রিজনিং আছে এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যান, তাহলে অবশ্যই নির্ভর করতে হবে আপনার আর এডুকেশন স্কুলের উপরে। কারণ আর এডুকেশন স্কুল একমাত্র ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে কিন্তু নিয়মিত বিভিন্ন পরীক্ষার সিলেবাস ধরে প্রশ্নগুলো নিয়ে আসে, এবং এইখানে যে প্রশ্নগুলো প্র্যাকটিস সেট করানো হয় সেগুলো কিন্তু অ্যাসিভার্সের প্রশ্ন, সাফল্যর প্রশ্ন, এখানে আছে কর্মসংস্থানের প্রশ্ন, কর্মক্ষেত্রের প্রশ্ন, কর্মসংস্কৃতির প্রশ্ন। এছাড়াও কিন্তু আপনি প্রশ্ন পাবেন যে বিষয়ের শেষের বিষয়ের মধ্যে একটি আছে কিন্তু পেশা প্রবেশের প্র্যাকটিস সেট। এছাড়াও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের সমাধান। এছাড়াও আপনার বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে অঙ্ক এবং জেনারেল স্টাডিজ সব প্রশ্নের সমাধান কীভাবে করা হচ্ছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়। এছাড়াও আমরা কিন্তু রাত 9টার সময় একটি করে হোয়াটসঅ্যাপে একটা প্র্যাকটিস সেট দিই, যেটা কিন্তু আমাদের স্টুডেন্টরা সহজে সমাধান করে আমাদের কাছে দিয়ে দেয়, এবং সেখান থেকে কিন্তু আমরা তাদের মার্ক ক্যালকুলেশন করি যে সে কতটা কী করতে পারছে। তো এরকম ক্লাস পেতে এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে অবশ্যই কন্ট্যাক্ট করুন এই নাম্বার হচ্ছে 85 339 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করুন, এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট বা জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট, অঙ্কের প্র্যাকটিস সেট ইত্যাদি পেতে অবশ্যই ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 16 দাগের প্রশ্নে। 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। একটি লাইনে বাঁ দিক থেকে 22তম স্থানে এবং ডান দিক থেকে 20তম স্থানে দাঁড়িয়ে আছেন। ওই লাইনে মোট কতজন দাঁড়িয়ে আছে? তো 22তম থেকে 20, মানে বাম দিক থেকে গেলে 22তম, আবার ডান দিক থেকে আসলে 20তম, অর্থাৎ এখান থেকে 1 কিন্তু আপনার বাদ দিতে হবে। এই 22 যোগ 20 বিয়োগ 1, মানে সেটা নিজেকে দুবার ধরা হচ্ছে, তাই কিন্তু 1 বাদ গেল। তাহলে 22 থেকে 20 বাদ গেলে 22 আর 20 কত হয়? 22 আর 20 হয় কিন্তু 42। 42 থেকে আপনি 1 বাদ দিলে থাকবে 41। তো 41 হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ আপনি কিন্তু 41 জন ওই লাইনে দাঁড়িয়ে আছে, এর দেখো আপনার সঠিক উত্তর। আমরা 17 দাগের এই প্রশ্নটা দেখব। 17 দাগের প্রশ্নটা দেখব, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলি, তাহলে বেশি ভালো হবে। 17 দাগের প্রশ্ন আছে, ফাঁকা স্থানে যুক্তিসঙ্গত বিকল্পটি বসান। তো এখানে যে অপশানগুলো আছে, এখানে দেখুন এটা কি, এখানে এই যে শূন্যস্থানগুলোতে কী বসবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো আমি আপনাদের বলেছি যদি এরকম থাকে তো আপনি সরাসরি এগুলো গুনবেন, তো গুনলে আপনি ক্যালকুলেশন করে পাবেন। এখানে দুটো আছে, দুটোর পরে একটা তিনটে, মানে শূন্যস্থান সহ গুনবেন, দুটো একটা তিনটে, তিনটে দুটো পাঁচটা, ছটা, তারপরে ছটা আর এই চারটে 10টা, 11টা, 11টা 2 13টা, 13 14, 14 আর 2 16, 17 18 19 20 21টা আছে। তো এটাকে আপনি তিনটে ভাগ করবেন, 3 7 21। তো সেই ক্ষেত্রে 3 7 21 হলে কত হয়? এই 2 2 4 5 6 এই পর্যন্ত 7 হয়, কিন্তু 3 7 21 হয়ে যায়। এবারে দেখুন আপনি এখান থেকে আবার 7টা ভাগ করুন, আবার 7টা নিন, এখানে 3টি 4টে 6টায় একটা 7টা, এই পর্যন্ত কিন্তু 7টা, আর এই 7টা থাকলো। তার মানে এবার 3টি ভাগে আপনাকে মানে সমান একটা ইকুয়াল বসাতে হবে, মানে ইকুয়েশন করতে হবে আপনাকে যে এর মধ্যে কী আসে, কোনটা আমরা বসাতে পারি শূন্যস্থানে, যা পরবর্তীতে জন্য ম্যাচিং করে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলেছি, রিজনিং মানে
সিক্স সেন্স যার যত ভালো হবে। তো সিক্স সেন্স এখানে আপনার সুন্দর থাকলে আপনি এগুলোর সমাধান সহজেই করতে পারবেন। তো দেখুন আমরা যদি এখানে এই জায়গাটা একটা বি দিই, তাহলে বি, তারপরে এখানে সি দেব, তাহলে বি সি, তারপরে ডি দিলাম। সেমভাবে তাহলে এখানে একটা বি দিলাম, বি, তারপরে দেখুন বি গেল, তারপরে দেখুন আরেকটা বি, তো আমরা এখানে একটা বি বসিয়ে দিলাম, বি, তারপরে দেখুন এসি আছে, এখানে দেখুন এসি আছে, তাই এসি বসে গেল কিন্তু। এবার দেখুন তারপরে এসির পরে কী আছে, ডি আছে, তাহলে এখানে এই শূন্য স্থানে আপনি একটা ডি বসান, তাহলে আপনার মিনিটে গেল বি এসি ডি, তারপরে এ, তারপরে বি, তারপরে এখানে সি ডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর কী হবে? তাহলে এর সঠিক উত্তর হবে BCBD। তো দেখুন BCBD, তারপরে BC, অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো কিন্তু এভাবে করতে হয়। 18 দাগের প্রশ্ন দেখব। 2024 সালে স্বাধীনতা দিবস যদি বৃহস্পতিবার হয়, ওই মাসে কতগুলি বৃহস্পতিবার আছে? তাহলে বৃহস্পতিবার যদি 15 তারিখে আসে, স্বাধীনতা দিবস হয় 15ই আগস্ট, তা বৃহস্পতিবার যদি 15 তারিখে আসে, তাহলে ওই ফার্স্ট জানুয়ারি সেটা কিন্তু এই 1 আগস্ট সেটা কিন্তু আপনার বৃহস্পতিবারই পড়েছিল। তাই বৃহস্পতিবার 8 হয়, তারপরের বৃহস্পতিবার 15 হয়, সেই ক্ষেত্রে 15 আগস্টে স্বাধীনতা দিবস পায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টি বৃহস্পতিবার হয়ে গেল। ফার্স্ট বৃহস্পতিবারে মাস পড়েছিল, তারপরের বৃহস্পতিবার 8 দিন হয়, তারপরের বৃহস্পতিবার হয় কিন্তু 15 দিন। তাহলে আমরা এখানে এই বৃহস্পতি, এখান থেকে বৃহস্পতি, তারপরে এখানে বৃহস্পতি পাচ্ছি। তার মানে এই জায়গাতে এই পর্যন্ত এটা 1 তারিখে পড়ছে, এটা 8 তারিখে পড়ছে, এটা 15 তারিখে পড়ছে। তাহলে 1, 8, 15 হয়ে গেল। 15 পরে আবার যে বৃহস্পতিবার আসবে সেটা কিন্তু 7 দিন পরে আসবে, তাহলে এটা 22 তারিখ, 15 আর 7 22 চলে আসবে। এবার তারপরে আবার একটা বৃহস্পতিবার পড়বে, তাহলে 22 আর 7 29, তা 29 তারিখের কিন্তু একটা বৃহস্পতিবার পড়বে। তার মানে তারপরে আর আপনার 30, 31-এর পরে আর আপনাকে গুনতে হবে না। তাহলে ওই আগস্ট মাসে বৃহস্পতিবার কটা ছিল? 2024 সালে যদি স্বাধীনতা দিবস বৃহস্পতিবারে পড়ে, তাহলে ওই 2024 সালে বৃহস্পতিবার ছিল কিন্তু ওই মাসে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। কোন বর্ণটি নিচের বর্ণগুলির প্রথমে বসালে অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি হবে? তো এই নিচের এই বর্ণ থেকে আপনি এখানে একটা শব্দ বসান, তাহলে একটা কী হবে, একটা নতুন একটা অর্থপূর্ণ শব্দ এসে যাবে। তো সেই ক্ষেত্রে বিতে আছে আয়, তো এখানে যদি আমরা এটা লিখি, মানে আয়ের ডির আগে যদি আমরা আই দিই, তাহলে লিখতে পারবো IDEA, আইডিয়া। তো আইডিয়া মানে একটা কিন্তু শব্দ একটা কিন্তু অর্থপূর্ণ বাক্য চলে আসলো। তো আইডিয়া অর্থাৎ অনুমান করা, এটাকে বাংলায় বলা হয়, তো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আমরা কিন্তু এই মোটামুটি 19টা প্রশ্নের সঠিক উত্তর করে দিলাম। এবার এই যে 20, 21, 22 থেকে এই 25 এখনও ওই পেজে আছে, বাকিগুলো সমাধান কিন্তু এখানে এর পরের পেজেও কিন্তু আছে। এই পরের পেজের প্রশ্নগুলোও কিন্তু সমাধান আমাদের কাছে কিন্তু করা আছে। যদি আপনি চান তাহলে আপনারা PDF সংক্রান্ত সব বিষয়ে ফোন করতে পারেন, এবং এর সমস্ত মানে উত্তরগুলো যদি আপনি এরকমভাবে ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই ফোন করুন এই নাম্বার হচ্ছে 85 309 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন এবং PDF সংক্রান্ত সে বিষয়ে কথা বলতে পারেন। এছাড়াও যদি আপনার এই ক্লাসগুলো লাগে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। পরের ক্লাস দেখব, পরবর্তী কোনো প্র্যাকটিস সেট নিয়ে আসবো পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।